আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। ব্যথা নিয়ে চিৎকার, ঘরে ঘরে হাহাকার, প্রতিনিয়ত খুঁজে যাচ্ছি ব্যথার প্রতিকার। হ্যাঁ দর্শক, এই ব্যথার প্রতিকার নিয়েই আমরা প্রতিবারের মতো এবারও চলে এসেছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠানে এসপি হসপিটালের জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল ডক্টর চেম্বারে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আপনাদের সকলের প্রিয় বাংলাদেশের খ্যাতনামা ব্যথার চিকিৎসক, ব্যথার জাদুকর ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস রিহ্যাব এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক ফিজিওথেরাপি বিভাগ, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আমাদের আলোচনায় আপনারাও অংশগ্রহণ করতে পারবেন নিচে স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে। আর আমাদের সাথে কথা বলার আগে অবশ্যই টেলিভিশনের ভলিউমটি অফ করে নেবেন। চলে যাচ্ছি আলোচনায়। কেমন আছেন? জয়, ভালো আছে। আমাদের দেশে কেন জানি পিএলআইডির রোগীর সংখ্যা খুব বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে পিএলআইডির রোগী, এবং দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ভুগছে, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, ওষুধ ইনজেকশন নিচ্ছেও, কিন্তু ব্যথা ছাড়ছে না এবং পিএলআইডির এই সমস্যা বেড়েই যাচ্ছে, যার একবার হচ্ছে আজীবনের জন্য থেকে যাচ্ছে। তো এই সমস্যা থেকে আমরা আসলে কিভাবে সমাধান পেতে পারি? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে পিএলআইডি জিনিসটা সম্পর্কে যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে পিএলআইডিটাকে ভালো করা সম্ভব। যেসব রোগীরা পিএলআইডিতে আক্রান্ত তারা জানে পিএলআইডি, বাট হোয়াট ইজ পিএলআইডি, পিএলআইডি জিনিসটা কী, কীভাবে তাকে সমাধান করা যাবে, এই কনসেপ্টটা তাদের মধ্যে নাই। এবং যারা চিকিৎসা করছেন তাদের মধ্যে এই ক্লিয়ার কনসেপ্টটা কিন্তু খুবই পোর আমার মনে হয়। কারণ কি, অনেকে বলছে ওষুধ খান। আমি বলছি পিএলআইডি রোগীরা যত ওষুধ খাবে তত খারাপের দিকে যাবে। এটা আমার কথা না, রিসার্চের কথা। রিসার্চ থেকে দেখা যাচ্ছে পিএলআইডি রোগী ব্যথা ওষুধ যত খাবে সে তত খারাপের দিকে যেতে থাকবে। তারপরেও কেন ব্যথা ওষুধ দেওয়া হচ্ছে আই ডোন্ট নো। রোগীরা খাচ্ছে কেন, চিকিৎসক দিচ্ছে, রোগীরা খাচ্ছে। ইপিডুরাল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। পিএলআইডি কিন্তু ইপিডুরাল ইঞ্জেকশনে সাময়িক একটু ব্যথা কমবে, বাট এটা কিন্তু চিকিৎসা না। একটু ব্যথা কমানোর জন্য তো আপনি কতগুলো ইঞ্জেকশন দেবেন, একটা, দুইটা, তিনটা, তারপর কি হবে? অনেকে সার্জারি করছে, সেখানেও কোনো সুফল পাচ্ছে না। কারণ কি, পিএলআইডি আসলে একটা ডিস্ক প্রলাপস না, মাল্টিপল হতে পারে। সো আপনি একটা ডিস্ক বের করছেন, আরও দুইটা তিনটা বের হয়ে যাচ্ছে। ফলে কী হচ্ছে, কোমরে যখন পিএলআইডি ব্যথা ছিল, আস্তে আস্তে সেটা সার্ভাইকালে অ্যাটাক করছে, সার্ভাইকাল ডিস্ক প্রলাপস হয়ে যাচ্ছে। সেটা আস্তে আস্তে হাঁটুতে অ্যাটাক করছে মাসেল উইকনেসের কারণে, হাঁটুর কার্টিলেজ ভেঙে যাচ্ছে, ডিসাবিলিটি চলে আসছে। এইভাবে পিএলআইডি রোগীরা দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আমার 25 বছর এই পিএলআইডি ট্রিটমেন্ট করছি, 25 বছর যাবৎ এসপি হসপিটালে ব্যথা নিয়ে কাজ করছি। যত পিএলআইডি রোগী দেখেছি, যত কোমর ব্যথা রোগী দেখছি, সব রোগীর হিস্ট্রি কিন্তু একটাই, যে তারা ওষুধ খাচ্ছে, থেরাপি নিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, অনেকে অপারেশন করেছে, বাট স্টিল তারা খারাপের দিকে যাচ্ছে। একটা রোগী ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণটা হচ্ছে, কনসেপ্টটা খুব ক্লিয়ার। যেমন হাড়ে যদি ফাটল ধরে বা হাড় যদি ভেঙে যায়, প্রথম মানে ট্রিটমেন্ট প্রসিডিউর হচ্ছে প্লাস্টার করতে হবে, মানে ইমোবিলাইজেশন, সেখানে কোনো মুভমেন্ট না পড়ে। প্লাস্টার হচ্ছে তার প্রথম সলিউশন। আপনি অপারেশন করলেও প্লাস্টার করতে হবে, মেডিসিন খেলেও প্লাস্টার করতে হবে, ইঞ্জেকশন দিলেও প্লাস্টার করতে হবে। ভাঙাকে প্লাস্টার ছাড়া আপনি কোনোদিন সেটাকে রিপেয়ার করতে পারবেন না। ঠিক তাই পিএলআইডি ওখানে ফাটল আছে, এই ফাটলকে যদি রিপেয়ার করতে হয় আপনাকে কিন্তু বেড রেস্টে থাকতেই হবে। উইদাউট রেস্ট আপনি কখনোই পিএলআইডির পার্মানেন্ট সমাধান পাবেন না। সারা জীবন চিকিৎসা করে যাবেন, ও খারাপের দিকেই যেতে হবে। কারণ ফাটল কখনো মুভমেন্ট করলে সে জমে না, সে আস্তে আস্তে আরও খারাপের দিকে যায়। তো মেরুদণ্ড ফেটে যখন জেল বেরোয় যাচ্ছে, মানে আমাদের যে দুইটা ছোট ছোট ভার্টেব্রা থাকে, দুইটা হাড়ের মাঝখানে, যে আমাদের ঘাড় থেকে কোমর পর্যন্ত অনেকগুলো ভার্টেব্রা আছে, তার মধ্যে লাম্বার ভার্টেব্রা আছে, ডরসাল স্পাইনাল ভার্টেব্রা আছে, সার্ভাইকাল ভার্টেব্রা আছে। তো দুইটা করে ভার্টেব্রার মাঝখানে একটা করে টিউব থাকে। এই টিউবটা স্প্রিংয়ের মতো কাজ করে, আমরা সামনে পিছনে বাঁকা হতে সে আমাদেরকে সহযোগিতা করছে। অতিরিক্ত সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে, অথবা আছাড় খেয়ে পড়ে গিয়ে, অথবা ভারী কোনো কিছু টান থেকে কোমরে যে চট করে শব্দটা হয়, এটা থেকে হচ্ছে ড্রেসটা মানে জেলটা, জয়েন্টটা ফেটে যায়, মানে টিউবটা ফেটে যায়। তো ফেটে গিয়ে ভিতরতে তখন জেলটা লিক করতে থাকে। এই যে ফাটলটা, এই ফাটলটা যদি আপনি রিপেয়ার করতে চান তাহলে রেস্টে থাকতে হবে। যদি আপনি রেস্টে না থাকেন, সারা জীবনে সে রিপেয়ার হবে না, এবং যত ওষুধ খাবেন ব্যথা যত কমবে, জেল তত বের হবে। যার ফলে রোগীরা কি হচ্ছে, ব্যথা ওষুধ খাচ্ছে, আরও বেড়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। সো এদের জন্য যেটা আমাদের রিসার্চ থেকে আমরা পেয়েছি, যে অ্যাক্টিভ বেড রেস্ট। কারণ কমপ্লিট বেড রেস্টটা হচ্ছে একটু রিস্ক থাকে। কারণ একটা রোগী যদি শুয়ে থাকে তাহলে তার ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে, ফলে কি ব্রেন স্ট্রোক করতে
পারে, হার্ট অ্যাটাক করতে পারে, ডিপ ভেনাস থ্রম্বোসিস হতে পারে এবং পেশেন্ট আস্তে আস্তে ডিসেবল হয়ে যায়। অনেকে দেখা গিয়েছে, আগের রিসার্চগুলো দেখা গিয়েছে, আমরা অনেক রোগী পেয়েছি যারা বিছানায় ব্যথার যন্ত্রণা বিছানায় শুয়েছিল। আগে বললো তো আপনি 90 দিন বিছানায় শুয়ে থাকেন, 90% কোমর ব্যথা ভালো হয়ে যাবে। হ্যাঁ, কোমর ব্যথা ভালো হতে গিয়ে রোগী সারা জীবনের জন্য ডিসেবল হয়ে গেছে। ডিসেবিলিটি নিয়েও কথা বলবো, একটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। রোগী হলো আমার ওয়াইফ, বুঝছেন? জি। উনি ওই যে বয়স 40, উনি বাম ঘাড়ে পাকনার উপরে, ঘাড় থেকে শুরু করে একবারে পাকনা পর্যন্ত ওই এই জায়গাটা ব্যথা করে, ব্যথা করে। আর ডাক্তার দেখাইছিলাম, সে ওনরা এমআরআই করেছিল। এবার এক ডাক্তার বলছে যে রক টাইপ হয়ে গেছে, আর এক ডাক্তার বললো এমআরআই করে যে ওই 6 এবং 7-এর মাঝখানে ডিসকলাপ। আর আবার উনি রিফার করতে হলো ফিজিক্যাল মেডিসিনের কাছে। উনি আবার বললো যে ওটা মূল সমস্যা না, আসলে ঘাড়ে ব্যথা জমছে। কি বললো যে ব্যায়াম দিল ওই যে ডইলে তারপর ব্যথাটা সরানোর জন্য। কিন্তু 1 মাস হয়ে গেল, তেমন কোনো উন্নতি হলো না, ওই ব্যথা রয়েই গেল। জি জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। দেখেন, আমরা যেটা নিয়ে বলছিলাম, যে দুঃখের কথাটা বলছিলাম, যে ওনাকে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে, ওনাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, ওনার ঘাড়ে অনেক কিছু দেওয়া হচ্ছে, ওনাকে ফিজিক্যাল মেডিসিন দেখানো হচ্ছে, অর্থোপেডিক্স দেখানো হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? সঠিক জায়গায় এখনো ট্রিটমেন্ট পৌঁছায় না, যে কারণে ভালো হচ্ছে না। ওনার যে সমস্যা, সেই সমস্যাটা উনি এখনো বুঝতে পারেন নাই, কারণ ওনাকে এক্সপ্লেন করা হয়নি। প্রত্যেকটা রোগ কিন্তু রোগীরা বুঝতে পারে। যেমন পা ভেঙে গেলে রোগী বোঝে আমার পা ভেঙে গেছে, আমাকে মুভমেন্ট করতে পারবো না। কারো পিঠে যদি টিউমার হয়, সে বুঝে যাওয়ার পেটে টিউমার আছে, ফেলে দিতে হবে। কারো যদি গলব্লাডার পাথর এসে জানে যে আমার পাথর আছে, এটা কেটে ফেলতে হবে, তো জানে সবাই। তা ওনার ঘাড়ে কেন ব্যথা হচ্ছে উনি জানে। কেউ বলছে রগে চাপা পড়ছে, কেউ বলছে ডিস্ক প্রলাপস হয়ে গেছে, কেউ বলছে জেল বেরোয় গিয়েছে। আসলে কি হয়েছে? বিষয়টা হচ্ছে যে আমাদের সার্ভাইকাল যে ভার্টিব্রাগুলো আছে, দুটার মাঝে টিউব থাকে, যেটা কোমরও আছে, যেটা আমরা বলছিলাম পিএলআইডি, ঠিক তাই সার্ভাইকাল ডিস্ক প্রলাপস হয়। সার্ভাইকালের যে টিউবগুলোতে ফেটে ওনার জেল লিক করছে, জেলটা গিয়ে যায় নার্ভে চাপ দিচ্ছে। বিষয়টা কিন্তু একই, বাট বুঝতে পারছে না। তার এই ফাটলটাকে রিপেয়ার করার জন্য রেস্ট লাগবে। উইদাউট রেস্ট উনি কোনো দিনও সুস্থ হতে পারবে না। যতই ওষুধ খাক, যতই ব্যায়াম করে দেন, ব্যায়াম শিখাই দিচ্ছেন, ব্যায়াম শিখাই দিলে হবে না। তো একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে যেতে হবে, বিশেষজ্ঞ দিয়ে এক্সারসাইজ করতে হবে। কারণ ব্যায়ামটা একটা ট্রিটমেন্ট। যদি রোগী ব্যায়াম করে ভালো হতো, তাহলে ফিজিওথেরাপির জন্ম হতো না, রোগীরাই ভালো হয়ে যেত। ফিজিওথেরাপি মানে একটা চিকিৎসা ব্যবস্থা, সিস্টেমেটিক, যে কোন কোন এক্সারসাইজটা ওনার জন্য প্রযোজ্য, সেটা কতটুকু প্রেশার দিতে হবে, কতটা রিপিটেশন দিতে হবে, মেডিসিনের মতো যে কতটুকু ডোজ। ওষুধ তো দোকান অনেক পাওয়া যায়, কিন্তু কতটুকু ডোজ, কয়বেলা খেতে হবে, এটা কিন্তু বিশেষজ্ঞ কন্ট্রোল করবে। সে কিন্তু প্রেসক্রাইব করবে যে এতটুকু তাকে খেলে এই রোগটা ভালো হয়ে যাবে। ঠিক তাই ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি মানে বুঝতে হবে যে কতবার করতে হবে, কত রিপিটেশন দিতে হবে, কতক্ষণ প্রেশার দিতে হবে, এগুলো দিয়ে কতটা রেস্টে থাকতে হবে, এটা দিয়েই তাকে সুস্থ করা হবে। এই রোগীকে সুস্থ করা হচ্ছে 21 থেকে 42 দিনের চিকিৎসায় 100% ভালো হয়ে যাবে। একদম 42 দিন চিকিৎসা, 42 বছর ভালো থাকবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব যে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনি এমআরআইটা দেখিয়ে ফিজিওথেরাপি নেওয়ার চেষ্টা করুন। সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দীর্ঘ 25 বছর এই যে পিএলআইডি নিয়ে গবেষণা করেছেন এবং আপনি প্রতিকারও পেয়েছেন, কারণ আপনার কাছে রোগী যায় এবং 100% সুস্থ হয়ে ফিরে, এটা আমরা সবসময় জানি। এই জন্যই আপনাকে ব্যথার জাদুকর বলা হয়। তো এই যে পিএলআইডি রোগীরা আসলে কিভাবে জানতে পারবে তাদের পিএলআইডি হচ্ছে? আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করা লাগবে বা নিজে কিভাবে জানতে পারবে? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। যেটা আমি প্রথম 2001 সালতে যখন আমি প্র্যাকটিস শুরু করি, প্রথমেই কিন্তু আমি বলতাম যে পিএলআইডি রোগীদের জন্য ইম্পর্টেন্ট একটা মানে যেটা আমরা বলি ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে এমআরআই। 2001 সালে এমআরআইটা অ্যাভেলেবেল ছিল না, বাট এখন কিন্তু একদম অ্যাভেলেবেল হয়ে আছে। তখন এমআরআই খুবই মানে শর্ট জায়গায় ছিল, বাট এখন এভরিওয়্যার সে কিন্তু এখন এমআরআইটা পাওয়া যাচ্ছে। এবং অনেকে ভয় পায় যে এমআরআইটা যে সাফোকেশনের কারণে সুরঙ্গের মধ্যে ঢুকিয়ে দিবে, টিউবের ভিতরে, যে কারণে আমরা কিন্তু এসপি হসপিটালে ওপেন এমআরআই নিয়ে এসেছি এই সমস্যার সমাধান করার জন্য। আমাদের এসপি হসপিটালে যে ওপেন এমআরআই জাপানের হিটাসি কোম্পানি থেকে নিয়ে আসছে, এই এমআরআইতে কোনো সাউন্ড নাই, সাউন্ডলেস। অনেক এমআরআইতে প্রচণ্ড সাউন্ড হয়, রোগীদের জন্য খুবই মানে হার্মফুল। সো আমরা যেটা সাউন্ডলেস এমআরআই নিয়ে এসেছি, বডিতে মেটাল থাকলেও এমআরআই করা। সো এমআরআই হচ্ছে ব্যাক পেন এবং নেক পেনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা মেসেজ, যে এমআরআই না করা পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন না। আপনি যতক্ষণ না আপনার অসুখটাকে দেখতে পাচ্ছেন, ততক্ষণ আপনি সুস্থ হতে পারবেন না, যতই চিকিৎসক ট্রিটমেন্ট করুন। কারণ কোমর আপনার, ঘাড় আপনার। সো আপনাকেই জানতে হবে, আপনাকেই বুঝতে হবে অ্যাকচুয়াল পজিশনটা কি, দেন আপনি ওটাকে সুস্থ করতে পারবেন। নিজেরটা নিজে কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ আপনি কোনোদিনও সুস্থতা লাভ করতে পারবেন না। সো যে কারণে আমরা বলি রোগীদেরকে কাউন্সিলিং করা ট্রিটমেন্টের প্রথম পার্ট।
যে একটাকে কাউন্সিলিং করা, তাকে এডুকেশন দেওয়া জি। যে আসলে আপনার সমস্যাটা কি, জি। তাকে ওই রোগ সম্পর্কে বিশদভাবে তাকে এক্সপ্লেন করতে হয়, ওই রোগের ম্যারিট ডিম্যারিটটা তাকে বোঝাইতে হয় যে কি করলে সে ভালো হবে, কি করলে খারাপ হবে। সো আমি ভালোটা করলাম, খারাপটা বোঝালাম না, তো সে খারাপটা করতেই থাকবে, সো কোনোদিন ভালো হবে না। সো যে জিনিসটা আমরা এসপি হসপিটালে করে থাকি, একটা পেশেন্টকে ফার্স্টলি কাউন্সিলিং করি, তাকে আমরা এডুকেশনটা দিই যে তার কি কি সমস্যা, কেন এটা হচ্ছে, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। দেন আমরা আফটার সমস্ত কমপ্লিট করার পর আমরা ট্রিটমেন্ট শুরু করি, যার ফলে আমাদের এসপি হসপিটালে 100% সাকসেসফুল রেট। আমরা বলি যে 100 জন রোগী ভর্তি হবে, ইনশাল্লাহ 100 জন রোগী ভালো হতে হবে। যে আমার কাছে রোগী আসলে আমার একটাই কথা যে আমি চিকিৎসা না, সুস্থ করার জন্য চিকিৎসা করি। চিকিৎসা এক জিনিস, সুস্থতা অন্য জিনিস। চিকিৎসা সবাই করছে কিন্তু সুস্থ তো হচ্ছে না। সো এসপি হসপিটালে আসবে, চিকিৎসা হবে না, সুস্থতা হবে। এসপি হসপিটালের সুস্থতার জন্য আমাদের এসপি হসপিটালে আসতে হবে, যে সুস্থ হওয়ার জন্য। ধন্যবাদ। আপনাদের কাছে অনেকেই মানে হয়তোবা প্রপারলি তাদেরকে বোঝানো হয় না দেখে দেখা যায় যে অনেকে প্রথমে আসে না, অনেকে আবার অপারেশন শেষে আসে। এখন অনেকের কমপ্লেন সেটা হচ্ছে অপারেশনের পরও এই ব্যথা যায় না, পিএলআইডির ব্যথা থেকেই যায়। এটা কিভাবে হয়? কারণ অপারেশন সাকসেসফুল রেট খুবই কম। জি। কারণ একটা যে অপারেশন কখনোই সাকসেসফুল হওয়ার সুযোগ নাই, কারণ অপারেশনের আগে এবং পরে যে ট্রিটমেন্টটা করা উচিত ছিল সেটা করা হচ্ছে না। অপারেশন 100% সাকসেসফুল হতে পারতো যদি শর্ত মানতো। যেমন অপারেশনের আগে পোস্ট অপারেটিভ একটা ট্রিটমেন্ট প্রয়োজন, এবং আফটার সার্জারি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রয়োজন। যদি প্রি অপারেটিভ এবং রিহ্যাবিলিটেশন, প্রি অপারেটিভ রিহ্যাবিলিটেশন কমপ্লিট করা যায়, তাহলে প্রত্যেকটা অপারেশন 100% সাকসেসফুল হতো, যেটা আমরা করছি। যেমন আপনি অপারেশন করেছেন, ভালো হচ্ছেন না, আপনি এসপি হসপিটালে আসেন, ইনশাল্লাহ 100% গ্যারেন্টি। কারণ কি, আফটার সার্জারি যে রিহ্যাবিলিটেশন সেটা আমরা প্রপারলি দিতে পারছি, যার ফলে কিছু অপারেশন করে খারাপ হয়ে যাচ্ছে, এসপি হসপিটালে আবার সুস্থ হয়ে যাচ্ছে। এবং আমার প্রচুর রোগী আছে, এখনও ভর্তি আছে অনেক রোগী যারা 2বার পর্যন্ত অপারেশন করছে, ভালো হচ্ছে না, আরও খারাপ হচ্ছে। এসপি হসপিটালে ভালো হয়ে যাচ্ছে। কারণটা দেখেন, ডিসপোলাপস হতে গেলে প্রথম কথা হচ্ছে, ডিসপোলাপস হতে গেলে একটা প্রবলেম রোগীদের থাকে, সেটা হচ্ছে মাসেল উইকনেস, বডির ফিটনেস নাই। সো আপনি যতই অপারেশন করেন, যত ওষুধ খান, ফিটনেস যদি ডেভেলপ না করেন, কোনো দিন আপনি কোমর ব্যথা থেকে মুক্তি পাবেন না। সো সেই শর্তটা কেউ বুঝে না বা সেটা কেউ পালন করছে না। এই যে ঘাড়ের জয়েন্ট ফেটে গেছে, জেল বের হয়ে গেছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, কারণ ওনার নেকের স্ট্রেংথ নাই, ওনার ফিটনেস নাই। আপনার কোমরে ব্যথা হচ্ছে মানে কোমরে ফিটনেস নাই, হাঁটু ব্যথা হচ্ছে মানে বডির ফিটনেস নাই। সো ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে ফিটনেসটাকে স্ট্রং করতে হবে, তার মানে ফিজিওথেরাপি চিকিৎসা লাগবেই। সো প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট সঠিক করলে অপারেশন সাকসেসফুল হতো। বাট আমরা বলি যে যদি আপনি রিহ্যাবিলিটেশনের টাকাই খরচ করেন, তাহলে অপারেশনের কারণে টাকা খরচ করতে যাবেন। এটা নিয়ে একটু কথা বলবো, তার আগে আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। মামুন, আমার নাম মামুন। জি, সমস্যাটা বলুন। বয়স 32। হ্যাঁ, সমস্যা বলুন, আপনার সমস্যা বলুন। এই যে বাম হাত আলোক করলে আপনার হচ্ছে ওখানে টিস্যুতে ব্যথা করে। জি, কোন চিকিৎসা নিয়েছেন? না, আমি এখনো দেখাইনি কাউ। আচ্ছা, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, বাম হাত উঁচু করলে আপনার হাত ব্যথা করে, আপনার ফ্রোজেন শোল্ডার হতে পারে। 32 বছর বয়স যদি হওয়ার কথা না, বাট ক্যাপসুলাইটিস হতে পারে, ইনজুরি থেকে হতে পারে। আমি আপনার সাজেস্ট করব, আপনাকে হাতের একটু এক্সারসাইজ করতে হবে। আপনি এক্সারসাইজ করে যদি ভালো না হয়, গরম পানি সেক দিন, এরপর ভালো না হলে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাবেন। ফিজিওথেরাপি স্পেশালিস্ট আপনাকে চেক করে কিছু এক্সারসাইজ শিখিয়ে দেবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরে আসবো, একটা বিরতি সময় হয়ে গেছে। সেই দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি। বিরতির পরে আমরা আবার এই ব্যথা সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। সেই দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম এসএটিভির জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল ডক্টর চেম্বারে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। সঙ্গে আছেন ডক্টর এস চক্রবর্তী। আমরা পিএলআইডি নিয়ে কথা বলছিলাম। তো অনেকে তো পিএলআইডি দীর্ঘদিন ধরে ভুগে। তো পিএলআইডি যদি কারো এরকম থাকে দীর্ঘ সময়ের জন্য, তার কি অন্যান্য কোনো সমস্যা দেখা দিতে পারে কিনা? ধন্যবাদ। আসলে পিএলআইডির সাথে অনেক কিছু সম্পর্কযুক্ত। পিএলআইডি যদি বেশি দিন থাকে, আস্তে আস্তে তার ঘাড় ব্যথা হবে, সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে,
বাসায় মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না, অশান্তি চলতে থাকে সারাক্ষণ, কোনো কিছু কাজ করে শান্তি পায় না, না খেয়ে শান্তি, না বসে শান্তি, না ঘুমায় শান্তি, না অফিসে গিয়ে শান্তি, না চাকরিতে শান্তি, কোথাও শান্তি নেই, বিজনেসে শান্তি পাচ্ছে না। বিদেশে যারা আছে প্রচুর রুগী আছে, বিদেশ থেকে ফিরে চলে আসছে, বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেছে, অনেক রুগী এসে কান্নাকাটি করে, স্যার আমার বিদেশ যাওয়া বন্ধ, 6 মাস 3 মাসের ছুটি নিয়ে আসলাম, 6 মাস এখন ব্যথা ভালো হয়নি, অমুক জায়গা ওষুধ খেয়েছি, অমুক জায়গায় থেরাপি করেছি, অপারেশন করে, তবু ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? আস্তে আস্তে তাদের কিন্তু অনেক কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কী হচ্ছে, হাঁটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখবেন পিএলএডে বেশি দিন থাকলে যেটা হচ্ছে, তার পায়ের শক্তি কমে যাচ্ছে, পায়ের শক্তি যত কমে যাচ্ছে আস্তে আস্তে হাঁটুর কার্টিলেজ ভেঙে যাচ্ছে, হাঁটুতে প্রচণ্ড ব্যথা, তখন কোমর ব্যথা সে বুঝতে পারছে না, হাঁটুর ব্যথা নিয়ে সে জর্জরিত, হাঁটুর চিকিৎসা করছে মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না। আস্তে আস্তে তার নামাজ পড়া বন্ধ হয়ে যাচ্ছে, চেয়ারে বসে নামাজ পড়ছে, হাইকমান্ড ব্যবহার করছে, নিচে বসতে পারছে না, দিন দিন চলাফেরা বন্ধ হয়ে হুইল চেয়ার উঠে যাচ্ছে। সো একটা কোমর ব্যথা যদি আপনি সঠিক সময়ে ট্রিটমেন্ট করতে না পারেন, আপনার লাইফটাকে একদম ধ্বংস করে দিতে পারে এই কোমর। কারণ মেরুদণ্ড আসলে একটা মানুষের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি মেরুদণ্ড আপনার সুস্থ না থাকে, স্ট্রং না থাকে, তাহলে কোনো কিছু করে আপনি শান্তি পাবেন না, আস্তে আস্তে আপনার সব ধ্বংস করে দেবে এবং মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। ফলে ডায়াবেটিস রোগীদের জন্য আরও খারাপ, ডায়াবেটিস বেড়ে যাবে, আনকন্ট্রোল ডায়াবেটিস, প্রেশার আনকন্ট্রোল হতে পারে, পেন কিলার মাঝে মাঝে খাওয়ার কারণে কিডনি প্রবলেম হয়ে যাচ্ছে, প্রচুর কিডনি রোগী বেড়ে যেতে পারে এই কোমর ব্যথার কারণে। আচ্ছা, এই আপনি বললেন মাথা ব্যথা, এরকম কিছু পেশেন্ট আমরা পাই যে দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগছে, ভাবে যে হয়তো বা প্রেশার হাই হয়ে গেছে, ওই সময় দেখা যায় তেঁতুলের পানি গুলিয়ে খেয়ে ফেলছে ব্যথা কমানোর জন্য, কিন্তু ব্যথা কমছে না এবং কোথাও যে ওনারা কোনো ডায়াগনোসিসও খুঁজে পাচ্ছে না। তো এই মাথা ব্যথার রোগীদের জন্য আপনি কি উপদেশ দেখেন, দেবেন? মাথা ব্যথা অনেকগুলো কারণ হতে পারে। মাথায় সমস্যা হলে মাথা ব্যথা হতে পারে, আপনি নিউরোলজি দেখাচ্ছেন, মাথা ব্যথা, মাথার কোনো সমস্যা পাচ্ছেন না, দেন আপনি চোখের ডাক্তারের কাছে, চোখের জন্য মাথা ব্যথা হতে পারে, চোখের ডাক্তার বলছে চোখও সব ভালো আছে, তাহলে মাথা ব্যথা আছে। নাক কান গলার জন্য কিন্তু না, কানের সমস্যার জন্য মাথা ব্যথা হতে পারে, কানের ডাক্তার দেন, সেও বললো ভালো আছে, তাহলে মাথা ব্যথাটা আসছে থেকে। আরেকটা জিনিস আছে, এটা আসলে অনেকেই জানে না, সেটা সার্ভাইকাল থেকে মাথা ব্যথা হতে পারে। বেশিরভাগ রোগীদের আমরা পেয়ে থাকি সার্ভাইকাল প্রবলেমের কারণে মাথা ব্যথা এটা করছে। যদি আপার সার্ভাইকাল ডিসপোলাপস থাকে, জেল বেরোয় যেয়ে থাকে, তাহলে তার মাথা ব্যথা, প্রচণ্ড পরে মাথা ব্যথা হতে পারে এবং ঘুমের ডিস্টার্ব হতে পারে, মেজাজ খিটখিটে থাকে, হট মেজাজ, সংসার অশান্তি করতে থাকে, এটা হচ্ছে সার্ভাইকাল ডিসপোলাপস। এবং আমাদের কাছে আসার পর যখন এমআরআই করে যখন আমরা বলি, তখন রোগীরা খুব মজা পায়, বলে স্যার যা যা বলছেন সবই মিলে যাচ্ছে, এগুলো সবই আমাদের মধ্যে আছে। আসলে আমাদের আপার সার্ভাইকাল, যদি সার্ভাইকাল 3, 4, 2, 3 এই লেভেলে যদি ডিসপোলাপস থাকে, তাহলে আমাদের ব্রেনের যে ফ্লুইডটা সিক্রেশন আছে, ফ্লুইডটা নিচের দিকে নামার সময় বাধাগ্রস্ত হয়, তখন কি ওখানে নামাটা স্লো হয়ে যায়, তখন উপরের দিকে ফ্লুইডের চাপ বাড়তে থাকে, যে মাথার ভিতরে যে ফ্লুইডটা প্রোডাকশন হচ্ছে ওটা ব্যালেন্স করে আমাদের স্পাইনাল ক্যানেল দিয়ে ওটা আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যায়। সো যখন ওখানে বাধাগ্রস্ত হয়, মানে একটা ক্যানেল যদি আপনি রাস্তা ব্লক করে দেন, তার পানি যেতে পারবে না, তো ওখানে যখন ফ্লুইডটা নিচে নামতে না পারে, তখন এই ফ্লুইডটা মাথার মধ্যে বেড়ে যায়, তখন মাথার পেছন দিকে চাপ ধরে থাকে, মনে হয় প্রেশার, হাই প্রেশারে যেমন তাদের একটা ফিলিংস থাকে ওরকম, কিন্তু প্রেশার নর্মাল, বাট সারাক্ষণ মনে হয় হাই এবং হট টেম্পারেচার হয়ে থাকে। সো এটা সার্ভাইকাল ডিসপোলাপস থেকে হয়, এরকম প্রচুর রোগী আমরা পাই এবং সার্ভাইকাল ডিসপোলাপসের ট্রিটমেন্ট করে দিলে রোগীর মাথা ব্যথা ভালো হয়ে যায় চিরতরে। থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। এবং সেম টাইপের আরেকটা সমস্যা শোনা যায় যে পেশেন্টরা বলে যে ওনারা ব্যালেন্স পান না হাঁটার সময়, ভাবেন যে স্ট্রোক হয়ে গেল কিনা, ইএনটি ডাক্তার দেখান, নিউরোলজির ডাক্তার দেখান, কিন্তু সলিউশন পান না। খুব সুন্দর। এটা যে ঘাড় ব্যথা যদি কারো থাকে, বা অনেকের ঘাড় ব্যথা নাই, বাট সে অনেক সময় দেখা যাচ্ছে আস্তে আস্তে হাঁটতে চলতে ব্যালেন্স পাচ্ছে না, ব্যালেন্স, অনেকে ব্রেন স্ট্রোক, ব্রেনে দেখে সব ভালো, তারপর কেন ব্যালেন্স পাচ্ছে না? ব্যালেন্স হচ্ছে আমাদের সার্ভাইকাল থেকে কন্ট্রোল করা হয়। ব্যালেন্স দুটো, একটা ব্রেন, একটা সার্ভাইকাল স্পাইন। সার্ভাইকাল স্পাইন যদি কম্প্রেশন থাকে, তাহলে পেশেন্টের ব্যালেন্স কমে যেতে পারে। যদি অল্প ইঞ্জুরি তখন হয় ব্যথা, যখন বেশি ইঞ্জুরি কটকে আঘাত করে তখন সার্ভাইকাল মাইলোপ্যাথি। যখন সার্ভাইকাল মাইলোপ্যাথি হয়, তখন রোগী জানে বাই চলে আসে, ব্যালেন্স পাচ্ছে না, আস্তে আস্তে শরীর ভারী হয়ে যায়। অনেকে বলে আমার শরীর মনে হয় বেঁধে রেখেছে, দড়িতে বেঁধে রেখেছে, এরকম মনে হয়, শরীর কোনো সেন্স পায় না, শরীরটা অবশ অবশ লাগে এবং হাঁটতে চলতে গেলে ডানে বায়ে চলে যায়, এটাকে সার্ভাইকাল মাইলোপ্যাথি বলে। এটা অনেক রোগী আমি দেখেছি এসপি হসপিটালে ভর্তি করে এবং সুস্থ হয়ে গিয়েছে। তো এটা যদি আমরা রিপেয়ার করে দিতে পারি, রেস্টে রেখে থেরাপির মাধ্যমে, এটাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং অ্যাক্টিভ বেড রেস্ট উইথ কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটাকে আমরা রিহ্যাবিলিটেশন, কমপ্লিট রিহ্যাবিলিটেশন, যেটা আমরা এসপি হসপিটালে করি, এবং এই রোগীরা আবার সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আলহামদুলিল্লাহ। আরেকটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। সায়রা বানু, জি জি ঠাকুরগাঁ থেকে বলতেছি। জি বয়স 60। জি, বলুন সমস্যা বলুন। সমস্যা এই যে মেন মানে পায়ের সঙ্গে যে পেটের যে কোমরের সংযোগ, ওইটা আমার একটু
ব্যথা প্রথমে একটু ইয়েতে উঠছিলাম, মইয়ে উঠছিলাম, মই দিয়ে ছাদে, তখন আমার আর কি একটু ব্যথা হয়েছিল, ওই ব্যথাটাই এখন বেশি বাড়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন এটা কি করব? আমি আবার এক্সরে করছি কয়েকদিন আগে, কিন্তু ডাক্তার বলছে যে এটা বাত ব্যথা। আচ্ছা। কিন্তু আমার তো জানি যে আমি মইতে উঠে তখন থেকে আমার এটা 5 সালের ব্যাপার। জি জি জি। তখন থেকে মাঝে মাঝেই পেইন হয়, মাঝে মাঝে আমি ঢাকায়ও দেখাইছিলাম অনেকবার, কিন্তু তাই এখনো কমতেছে না। এই কিছুদিন আগ থেকে মানে প্রায় 1 মাস থেকে অনেক বেশি আর কি। আচ্ছা আচ্ছা। আপনি কি এমআরআই করেছেন? না, এমআরআই করি নাই, এক্সরে অনেকবার করছিলাম। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা তো দেখেন, আমরা সবসময় বলি এমআরআই কেন, উনি এক্সরে করেছে অনেকবার, উনি ভালো হচ্ছে না, উনি কিন্তু সাফারার, উনি কষ্ট পাচ্ছে, ওনার টাকাও খরচ হচ্ছে, চিকিৎসাও হচ্ছে, পরীক্ষাও করছে, কিন্তু ভালো হচ্ছে না, আস্তে আস্তে রোগ খারাপ হয়ে যাচ্ছে। গত 1 মাস ধরে অনেক বেড়ে গেছে, এটা ডিসপলাপস আছে ওনার, ওই যে ময়ে উঠতে গিয়েছে, তার মানে এখানে ট্রমা ইনজুরির কারণে ব্যথাটা হচ্ছে, মেরুদণ্ডে তার ইনজুরি হয়েছে, যে ইনজুরির কারণে ডিসপলাপস আছে, যেটাকে আমরা পিএলআইডি বলছি। এটা কোমরে একটা এমআরআই করলে তার রোগটা ধরা পড়বে এবং ফিজিওথেরাপি দিয়ে এটাকে সুস্থ করে ফেলা যাবে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা নিলে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে একটা কোমরে এমআরআই করতে হবে, এমআরআই করে ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যাবে। তো আমি আপনাকে সাজেস্ট করবো এসপি হসপিটালে এসে আপনি একটা এমআরআই করে আমাকে দেখাবেন, এটা ফিজিওথেরাপির মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের দেশের ম্যাক্সিমাম সমস্যার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে হাঁটুর সমস্যা। এই হাঁটুর রোগীদের অনেকের কমপ্লেন থাকে যে হাঁটুতে কোনো ব্যথা নাই, কিন্তু বসতে গেলে ওঠার শক্তি পাওয়া যায় না এবং পায়ের রস নামে। এখন এই রস নামাটা কোনোভাবে মানে ম্যানেজ করা যাচ্ছে না, একটু হাঁটাচলা করলেও রস নামে, দাঁড়িয়ে থাকলেও রস নামে, কিন্তু হাঁটুতে কোনো শক্তি পাচ্ছেন না। এটা আসলে কিভাবে? এটা অনেক রোগী আমরা পাই, আমরা গতকাল অনেকগুলো রোগী পেয়েছি এরকম, তার বসে থাকলে পা ফুলে যাচ্ছে। এখন সে কিডনির পরীক্ষাও করেছে, কিন্তু কিডনি ভালো আছে, তাহলে তার ফুলে যাচ্ছে কেন? সে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ফুলে যাচ্ছে, তার মাসেল দুর্বল, সে হাঁটতে পারে না। এমনি বসে থাকলে ভালো আছে, হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা পাচ্ছে এবং কিছুক্ষণ বসে থাকলে পা ফুলে যাচ্ছে। আসলে তার সমস্যা হচ্ছে কোমরে। কোমরে তার ডিসপলাপস এত বেড়ে গিয়েছে যেখানে পেইন সেন্সেশনটা লস হয়ে গিয়েছে, ফলে আস্তে আস্তে পাটা অবশ হয়ে যাচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে। পায়ের শক্তি যখন কমে যায় তখন কি হয়? বসে থাকলে আমাদের ফ্লুইডটা যে নিচে নামে, ব্লাডটা যে নিচে যায়, সে তখন সম্পূর্ণ উঠতে পারে না, কিছু ফ্লুইড নিচে থেকে যায়, যেটাকে ইডিমা বলা হয়। ইডিমা হয়ে যাচ্ছে, সোয়েলিং হয়ে পাটা ফুলে যাচ্ছে, এটা রস নামতেছে, পা ফুলে যাচ্ছে। আবার শুয়ে থাকলে সকালবেলা ঠিক হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার পা নর্মাল। বাট সে বসে থাকলে, হাঁটলে, দাঁড়ালে পাটা ফুলে যাচ্ছে মাসেল উইকনেসের জন্য। এটা পিএলআইডির কারণে কিন্তু হচ্ছে। এবার যে হাঁটলে হাঁটু ব্যথা, বসে থাকলে কোনো সমস্যা, মানে হাঁটুতে কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু মাসেল দুর্বলের কারণে, বডি লোড নিচ্ছে না, ওভারলোডের কারণে কার্টিলেজ ইনজুরি হচ্ছে, সেখান থেকে হাঁটু ব্যথা হচ্ছে। তাহলে আমি যদি চিকিৎসা হাঁটুর করি, সে কোনোদিন ভালো হবে না। চিকিৎসা করতে হবে কোমরের। কোমরে এমআরআই করে দেখে আমি যদি ডিসপলাপসটাকে রিপেয়ার করে পায়ের শক্তি বাড়াইতে পারি, তাহলে এই রোগী একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তার পা আর ফুলবে না, হাঁটুতে ব্যথা হবে না। এইসব রোগী আমরা ভর্তি রাখি 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ থেরাপি দিই, যেটা আমরা রিহ্যাবিলিটেশন করছি অ্যাক্টিভ বেড রেস্টের মাধ্যমে এবং ফিজিওথেরাপির মাধ্যমে, এবং এই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে আবার নিচে নামাজ পড়তে পারবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনার কাছে আসলে আসলে সবকিছু সমাধান পাওয়া যায়, এটাই একটা বিশাল ব্যাপার। আবার কিছু কিছু পেশেন্ট এসে বলে যে হাঁটার সময় পায়ের তলটা জ্বলে যায়, পায়ের তল জ্বলে যায়, পায়ের গোড়ালির দিকে অনেক ব্যথা করে, কিন্তু আবার রেস্ট নিলে ব্যথাটা চলে যায়। কিন্তু এই ব্যথাগুলা অন অ্যান্ড অফ 3 মাস থাকে, আবার 2-1 মাস থাকে না, আবার আসে। তো এটা থেকে আসলে কিভাবে এটা হচ্ছে কোমর থেকে যায়। যখনই দেখবেন কোনো ব্যথা আসে এবং যায়, ব্যথার কিন্তু 2টা ধরন আছে, একটা হচ্ছে আসা যাওয়া, আর একটা কন্টিনিউ থাকা। আচ্ছা, কন্টিনিউ মানে হচ্ছে লোকাল পেইন, সেটা কন্টিনিউ কোনো অর্গানে বা কোনো স্পেসে থাকতে হবে। কোথাও আঘাত পেয়েছেন, যেখানে আঘাত পাবেন সেখানেই ব্যথা, ব্যথাটা চিকিৎসা চলে যাবে, সে কিন্তু আর আসবে না। কিন্তু দেখলেন যে আজকে সকালে ব্যথাটা পায়ের দিকে আছে, একটু পরে নাই, একটু পোস্টার মুভমেন্ট চেঞ্জ করলেন, হয়তো দাঁড়ানো থেকে বসলেন, ব্যথাটা চলে গেল, বসা থেকে দাঁড়ালেন, ব্যথাটা চলে গেল, শুয়েছিলেন, ব্যথা আসলে, বসলেন, ব্যথা চলে গেলো। তার মানে হচ্ছে নার্ভের খেলা এগুলো। আর নার্ভের খেলাটা বিভিন্ন স্পট থেকে বিভিন্ন জায়গায় যায়, এটা আমরা বুঝতে পারি। যেমন যদি হাতে কোনো এরকম ব্যথা অন অ্যান্ড অফ আসে, তাহলে বুঝবো ঘাড়ের সমস্যা। পায়ের দিকে কোনো ব্যথা আসছে, তার মানে হচ্ছে কোমরের সমস্যা। পা জ্বালাপোড়া করে আবার কমে বাড়ে, অনেকে বলে আবার ডায়াবেটিসের জন্য, তো ডায়াবেটিসের জন্য জ্বালাপোড়া করবে না, জ্বালাপোড়া করতে গেলে নার্ভের খেলা, এটা নার্ভের কারণে বার্নিং পেইন হচ্ছে, অনেকের ঠান্ডা হয়ে যায়, অনেকের গরম হয়ে যায়, এটা কোমর থেকে হয়। তো এটা আমরা এমআরআই করে তখন রোগীকে থেরাপির মাধ্যমে এগুলোকে আবার সমাধান করা সম্ভব।
আচ্ছা, আর আগে আমরা দেখতাম যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে অথবা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে একটা সমস্যা হতো যে হাত উপরে উঠাতে পারছে না, ওনাদের এটা একটা কমপ্লেন থাকতো যে কোনো একটা শোল্ডার জয়েন্টে প্রচন্ড ব্যথা। কিন্তু এখন দেখা যাচ্ছে ছোট বয়স থেকে বড় বয়স পর্যন্ত সবারই সেম অবস্থা, অনেকের ডায়াবেটিসও নাই, তারপরেও এই একই সমস্যা নিয়ে আসছেন। এটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে তার প্রথম শর্ত ক্যাপসুলাইটিস হলেই তাদের ফ্রোজেন শোল্ডার হতে পারে। আচ্ছা, ক্যাপসুলাইটিস আমাদের শোল্ডার জয়েন্টে যে ক্যাপসুলটা থাকে, এই ক্যাপসুলটা যদি ইনজুরি হয় বা কোনো কারণে ইনফ্লামেশন হয়, তো সাধারণত ডায়াবেটিস রোগীদের হওয়ার চান্স একটা বেশি থাকে। আচ্ছা, আদারওয়াইজ যদি ডায়াবেটিস না থাকে, ইনজুরি থেকে হতে পারে। আপনি হয়তো হাতে কখনো আঘাত পেয়েছেন, ভারী জিনিস টানতে গিয়েছেন, অনেক আছে ইয়াং বয়সে বড় জিনিস টানতে যে হাতের জয়েন্টের আঘাত পেলো, সেই আঘাতের কারণে ভিতরে ইনজুরি হলো, ইনজুরি থেকে সোয়েলিং, সেখান থেকে আস্তে আস্তে ইনফ্লামেশন হচ্ছে, ক্যাপসুলটা ফুলে যাচ্ছে, তখন কি হচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, হাতটা মুভমেন্ট করে না, মুভমেন্ট করতে গেলে টান লাগে, ফলে ব্যথা পাই, নার্ভে টান লাগে, ব্যথা পাচ্ছে, তখন রোগী মুভমেন্ট বন্ধ করে দেয়। হাত উঁচু করতে গেলে ব্যথা লাগে, উঁচু করে না, পিঠ চুলকাইতে গেলে ব্যথা করে, পিঠ চুলকায় না, হাত পিঠে সাবান দেয় না। এই যে সে মুভমেন্ট বন্ধ করে দিল, আস্তে আস্তে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। শোল্ডার জয়েন্টের মুভমেন্ট যত রেস্ট্রিক্টেড করছে, আস্তে আস্তে ফ্রোজেন হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। আপনি যে কোনো জয়েন্টের মুভমেন্ট যদি আপনি বন্ধ করে দেন, সেই জয়েন্টটাই ফ্রোজেন হয়ে যাবে। আপনি এলবো জয়েন্টের মুভমেন্ট বন্ধ করে দেন, এলবো জয়েন্টটা ফ্রোজেন হয়ে যাবে। রিস্ট বন্ধ করে দেন, রিস্টও ফ্রোজেন হয়ে যাবে। সো যে কোনো জয়েন্টের যখনই আপনি মুভমেন্ট কমাই ফেলবেন, তখনই সে আস্তে আস্তে ফ্রোজেন হয়। আর ফ্রোজেন জয়েন্ট কখনোই সুস্থ থাকবে না। ফ্রোজেন জয়েন্ট ব্যথা হবে, তীব্র থেকে তীব্রতর ব্যথা হতে পারে। ঠিক তাই ফ্রোজেন শোল্ডার রোগীরা প্রচন্ড ব্যথা আক্রান্ত হয়, এবং সে মুভমেন্ট করলে ব্যথা পায়, ফলে মুভমেন্ট করে না। কিন্তু এর ট্রিটমেন্ট হচ্ছে মুভমেন্ট। যত মুভমেন্ট করে ব্যথা তত তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কিন্তু মুভমেন্ট না করার কারণে তখন হচ্ছে ফিজিওথেরাপিতে আসতে হচ্ছে। আর ফিজিওথেরাপি মানে মুভমেন্ট। কিন্তু দেখা অনেক ফ্রোজেন শোল্ডার রোগী ফিজিওথেরাপি দিচ্ছে, অনেক সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি শেক দিচ্ছে, শেক কিন্তু ফিজিওথেরাপি না। ফিজিওথেরাপি মানে হচ্ছে মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট মানে তার ফুল রেঞ্জে যেতে হবে, তাহলেই সে সুস্থ হবে। আদারে সারা জীবন ওই আল্ট্রাসাউন্ড দিলেও কাজ হবে না, ওষুধ খেলেও কাজ হবে না। ধন্যবাদ। একটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো দর্শক, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্নটি করুন। নাম হলো রোগীর নাম আনোয়ারা, বাড়ি নওগাঁ, জি, বয়স 38। প্রশ্নটি করুন। রোগী তো চিকিৎসা করছি রাজশাহীতে, ঢাকাতে চিকিৎসা করছি, আপনার ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাওয়া, যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ ভালো থাকে। মাজার হাড় সরে যায়, তেল বাইরে হয়ে গেছে, এই কথা বলেছে। কিন্তু রোগটা যে বেশি হয়েছে এরকমও বলেন না, রোগ কম আছে, 2টা হাড় পর্যন্ত আপনার সমস্যা হয়েছে, হাড় তো বলছে 5টা আছে। অপারেশনও করা লাগবে না, আমার ওষুধ খেলেও সারে না। এখন এই পর্যায়ে কি করা যায় পরামর্শ করতে জি, ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে ডিসপোলাপস হয়ে আছে আপনার। আপনি ওষুধ খেলেও ভালো হবে না, আপনি মুভমেন্ট করলেও খারাপ হয়ে যাবে, কারণ আপনি মেডিসিন খাচ্ছেন, মুভমেন্ট করছেন। এই রোগের প্রথম কথা হচ্ছে মুভমেন্ট বন্ধ করতে হবে 3 থেকে 6 সপ্তাহ। তাহলে যে ফাটলগুলো আছে, যে জয়েন্টগুলো, জেলগুলো সরে যাচ্ছে, ওটা রিপেয়ার হয়ে যাবে। রিপেয়ার তো সময় দিতে হবে। আমাদের যদি কোথাও ছিলে যায়, কেটে যায়, আমরা কি করি, ব্যান্ডেজ করে রাখি, সেখানে তো মুভমেন্ট করি না। মুভমেন্ট করলে নাড়াচাড়া দিলে কখনোই সে রিপেয়ার হতে পারে না। ঠিক তাই আপনার যেহেতু জেল বের হয়ে গিয়েছে, ফেটে গেছে, এটা রিপেয়ার করার জন্য শুয়ে থাকতে হবে 3 থেকে 6 সপ্তাহ। আপনি যে কোনো ফিজিওথেরাপি হসপিটালে ভর্তি থেকে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি দিলে ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবেন। যদি রাজশাহীতে না থাকে, অবশ্যই আপনি ঢাকাতে এসে এসপি হসপিটালে ভর্তি থাকতে পারবেন। 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আবারও আলোচনায় ফিরে আসবো, আরেকটি বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে নেব। বিরতির পর আমরা আবার ফিরে এসে ব্যথা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসওটিভির পর্দায়। সেই দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম আপনাদের সকলের প্রিয় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এসপি হসপিটাল ডক্টর চেম্বারে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। সঙ্গে আছেন ডক্টর এস চক্রবর্তী। আপনার সাথে প্রত্যেকবারই জিজ্ঞেস করি যে আপনার ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির কিরকম কার্যক্রমের অগ্রগতি হচ্ছে, বা কি কোনো ব্যাচ পাশ করে বের হলো কিনা? আমাদের ফাইনাল ব্যাচ এবার যাচ্ছে, আমাদের 6তম ব্যাচ, 6টা ব্যাচ এবার আসছে। এবং আমাদের অ্যাডমিশন চলছে, ভর্তিও চলছে। আমরা নতুন 10টা সিটের পারমিশন পেয়েছি এবার। তো আমাদের এখন অ্যাডমিশন চলছে, কল দেওয়া আছে। তো আসলে আমি সবাইকে সাজেস্ট করি, যারা ইন্টারমিডিয়েট দর্শক, যারা ইন্টারমিডিয়েট পাস করেছে গতবার বা তার আগের বছর, তাদের জন্য কিন্তু এখন গ্রেট চান্স যে এবার 10টা সিট বাড়ানোর কারণে তারা কিন্তু নতুন করে চান্স পাচ্ছে আবার। তো যারা আছে ভর্তি হয়নি কোথাও, আমি বলবো সায়েন্স
ব্যাকগ্রাউন্ড থাকলে অবশ্যই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে ভর্তি করতে হবে ফিজিওথেরাপি পড়ানোর জন্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5 বছর মেয়াদী গ্রাজুয়েশন কোর্স, 4 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নশিপ সহ 5 বছর, এবং এটা এসপি হসপিটালের একটা একাডেমিক প্রতিষ্ঠান এবং আমাদের নিজস্ব ক্যাম্পাস আছে, নিজস্ব হসপিটাল সব কিছু আছে, ওয়েল এস্টাবলিশড। এবং এখান থেকে পাশ করলে কেউ বেকার থাকবে না একদিনের জন্য, পাশ করার সাথে সাথে চাকরি আছে। তো যেদিন পাশ করে সেদিনে চাকরি আছে, দেশে বিদেশে সব জায়গায় অনেক ডিমান্ড। তো আমরা সাধারণত সন্তানদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করি কেন? যেন সে বেকারত্ব মুক্ত একটা জীবন পাই। পড়াশোনা করালাম, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই জীবনটা খুবই দুর্বিষহ। সো আমাদের দেশে এমনি বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে গেছে। বাট আমি মনে করি ফিজিওথেরাপিতে ক্যারিয়ার ডেভেলপ করলে দেশের জন্য শান্তি এবং ওই ফ্যামিলির জন্য শান্তি এবং ওই ব্যক্তির জন্য শান্তি যিনি এই প্রফেশনে আসবেন। কারণ সে বেকার থাকবে না। আর বেকারত্ব লাইফটাই তো আসলে খুবই বিপজ্জনক। তাই মনে করি যারা পড়াশোনা করতে চায়, ইন্টারমিডিয়েট পাস করছে, তাদের জন্য বলবো ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে ভর্তি হয়ে যান এবং এটা ওয়েল এস্টাবলিশড এবং যেটা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে। ধন্যবাদ। এসপি হসপিটাল তো ফুললি রিহ্যাবিলিটেশন হসপিটাল, কিন্তু অনেকে আসলে রিহ্যাবিলিটেশনের মানেটাই জানে না, জিজ্ঞেস করে যে ওখানে কি অপারেশন হয় নাকি। তো এই রিহ্যাবিলিটেশন হসপিটাল এবং রিহ্যাবিলিটেশনের কাজ এটা কিভাবে কি করা অ্যাকচুয়ালি হয় আসলে? রিহ্যাবিলিটেশন মানে হসপিটাল অপারেশন হবে না তা না, অবশ্যই প্রয়োজন যেখানে অপারেশন লাগবে। যেমন কারো টিউমার আছে, স্পাইনাল কর্ডের টিউমার আছে, অপারেশন করতে হবে, দেন রিহ্যাবিলিটেশন করতে হবে। রিহ্যাবিলিটেশন মানে একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ করার জন্য যা যা করা হয়, তাকে সমাজে প্রতিস্থাপন করা বা পুনর্বাসন করা হচ্ছে। যেমন একজন কোমর ব্যথা নিয়ে সে কিছু করতে পারে না, তাকে কোমর ব্যথাকে সুস্থ করে তাকে আবার স্বাভাবিক কাজে ফিরিয়ে দিচ্ছে। যেমন একজন বিদেশ থেকে চলে এসেছে ড্রাইভার, কোমরের জন্য সে গাড়ি কাজ করতে পারে না, বিদেশ থেকে ফেরত দিয়েছে, 3 মাসের ছুটি দিয়েছে, সুস্থ হলে যেতে পারবে, না হলে যেতে পারবে না। তাদেরকে এসপি হসপিটালে রেখে তাকে আমরা 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা করে সুস্থ করে তাকে আবার পুনর্বাসন করে সম্পূর্ণ ফিটনেস দিয়ে আবার বিদেশে পাঠিয়ে দিচ্ছি। বিদেশে কাজ করছে 10 বছর, 15 বছর, 20 বছর, কোনো সমস্যা হবে না। কারণ রিহ্যাবিলিটেশন করলে, পুনর্বাসন হলেই সে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে কাজ করতে পারছে। আবার অনেকে অপারেশন করেছে, হাত পা বাঁকা হয়ে গেছে, কাজ করতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, সেগুলোকে কারেকশন করা হচ্ছে। অনেকে ওপেন হার্ট সার্জারি করেছে, চেস্ট পেন রয়ে গেছে, হাত উঁচা করতে পারে না, ফলে কী হচ্ছে, সে স্বাভাবিক কাজকর্ম তার ব্যাঘাত ঘটছে, সে কাজ করতে পারছে না, ঘুমাইতে পারছে না, কোনো কিছু শান্তি পাচ্ছে না। তো তাকে ফিজিওথেরাপি বা পুনর্বাসনের মাধ্যমে আমরা তাকে আগে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছি। অনেকে বাচ্চা আছে দেখবেন যে ডেলিভারির পর অনেকে বাচ্চার বিকলাঙ্গ, হাঁটাচলা করতে পারে না, তাদের হয়তো মাথায় চাপ খেয়েছে বা জন্মগত কারণে, যে কোনো কারণে সে ডিসেবল বা সিপি বলা হয়, সেরিব্রাল পালসি। তো তাকে যদি আমরা প্রথম থেকে ট্রিটমেন্ট শুরু করি, সে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। এটাকেই রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন বলা হচ্ছে। একটা বাচ্চা যদি সুস্থ 1 বছর হাঁটতে না পারে, তাহলে বুঝবেন সে সেরিব্রাল পালসি হতে পারে। সো তাকে যদি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে রিহ্যাবিলিটেশন করি, সে খুব দ্রুত সে আবার হাঁটা শিখে যাচ্ছে। এরকম আমরা প্রচুর বাচ্চাদেরকে সুস্থ করতে সক্ষম হয়েছি। তো এরা যদি সুস্থ সঠিক ট্রিটমেন্ট না পায়, সমাজে তারা সারা জীবন তারা কিন্তু আস্তে আস্তে, অনেকে দেখবেন 20 বছর বয়স আছে বা ডিসেবল, হাঁটতে পারে না, কারণ তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে এই ঘটনাটা ঘটে গিয়েছে। এখন 20 বছর বয়সে চিকিৎসা করেও কিন্তু সুস্থ করা সম্ভব না, যদি যেটা 2 বছরে পারতাম আমরা। সো যারা বাচ্চা ডিসেবল আছে, হাঁটাচলা করতে পারে না, 1 বছর হয়ে গেছে, বসা শিখে নাই, তাদেরকে বলবো দ্রুত এসপি হসপিটালে ভর্তি করে তাদেরকে পুনর্বাসন চিকিৎসা করার জন্য। আর যদি কোনো অপারেশনের প্রয়োজন, অবশ্যই সেটা আমরা সাজেস্ট করবো। বাট অপারেশন ছাড়া আমাদের ট্রিটমেন্ট হচ্ছে অপারেশনবিহীন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, এগুলো ট্রিটমেন্ট করা, প্লাস প্যারালাইসিস, যারা স্ট্রোক থেকে প্যারালাইসিস হচ্ছে, জিভিএস থেকে প্যারালাইসিস হচ্ছে, তাদেরকে পুনর্বাসন করে সমাজে আবার প্রতিষ্ঠা করা। একটু স্ট্রোকের রোগীদের ব্যাপার একটু বলবো, যে ওনাদের লোকজন বলে যে আমাদেরকে বলা হয়েছে, একটা বল দিয়ে দেওয়া হয়েছে, বলছে যে হাত এভাবে নাড়াতে, ব্যায়াম করে দিতে, আমরা রেগুলার করছি, কিন্তু তারপরও কোনো উন্নতি হচ্ছে না বা নিজে নিজে হাত পা নাড়াতে পারছে না। কিন্তু আমরা শুনেছি এসপি হসপিটালে এটার খুব উন্নত চিকিৎসা আছে। আমরা একটু যদি দেখেন, আমরা গ্রামে গিয়ে প্রচুর রোগী দেখেছি, স্ট্রোকের রোগী দেখেছি, বছর পর বিছনা সজ্জা হয়ে আছে, বড় বড় ঘা হয়ে গিয়েছে। কেন? ভুল ট্রিটমেন্টের শিকার। অ্যাকচুয়ালি বাসায় যে নিজেরা ব্যায়াম করাচ্ছে, স্ট্রোকের ট্রিটমেন্ট কিন্তু ব্যায়াম না, যেটাকে আমরা ফিজিওথেরাপি আর ব্যায়াম এক জিনিস না। ফিজিওথেরাপি হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। স্ট্রোকের রোগের ট্রিটমেন্টটা যেটা আমরা বলি রিএডুকেশন, মানে ব্রেনের সমস্যা। ব্রেন কি করছে, স্ট্রোকের কারণে ব্রেন তার আগের ফাংশনগুলো অনেকগুলো ভুলে গিয়েছে, সেটাকে পুনর্বাসন করা, প্রতিষ্ঠা করা, তাকে আমরা রিএডুকেশন বলি। আগে ছিল এডুকেশন, বাচ্চাদের যখন জন্মের পরে বড় হতে তখন এডুকেশন পাই, আস্তে আস্তে বড় হয় বিভিন্ন ধরনের এডুকেশন থেকে, সেটা ভলেন্টারি, ইনভলেন্টারি। বাট যখন সে স্ট্রোক করে তখন তাকে আবার পুনর্বাসন, মানে রিরাইট বলা হয়, রিএডুকেশন, যেটা এসপি হসপিটাল আমরা করে থাকি। এটা সঠিক ফিজিওথেরাপি বা থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি। এবং এসপি হসপিটাল আমরা যেটা টিএমএস, যেটা ব্রেনকে সরাসরি থেরাপি দেয়, টিএমএস,
ট্রান্সকিউটেনাস ম্যাগনেটিক স্টিমুলেশন, ব্রেনকে সরাসরি লো ভোল্টেজ কারেন্টের মাধ্যমে স্টিমুলেশন করে তার নার্ভগুলোকে সচল করে সেটা আমাদের বডির সাথে আবার অ্যাক্টিভ করে দিচ্ছে, এবং সেটা আমরা আবার ম্যানুয়াল থেরাপির মাধ্যমে সেটাকে সংযোগ পুনঃস্থাপন করছি, যেটা আমরা বাংলাদেশের প্রথম এসপি হসপিটালে করে থাকি, যে কারণে জিবিএস রোগী, স্ট্রোক রোগী, মোটর নিউরন, বিভিন্ন ধরনের রোগীদের চমৎকার ট্রিটমেন্ট সেখানে, পার্কিনসন রোগী, সেগুলো ভালো চিকিৎসা হচ্ছে এসপি হসপিটালে। ধন্যবাদ। একটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, হ্যালো? শুনতে পাচ্ছি। জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করে ফেলুন। আমার নাম এনামুল হক নীলু, বয়স 70, আমার বাড়ি ঝিনাইদহ। জি, জি, সমস্যা বলুন। আমার আপনার এই যে ফিজিওথেরাপির মাধ্যমে রিমেটিক ফিভার এবং আর্থারাইজ, হাঁটুতে আর্থারাইজের প্রবলেম, এগুলো কি সলিউশন হয় কিনা, হচ্ছে কিনা? আমি বছরখানেক আর্থারাইজের এই সমস্যায় ভুগতেছি, আমার রিমেটিক এবং অস্টিও আর্থারাইজ দুটাই আছে। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দেব চমৎকার, বাট এখানে একটা ভুল কনসেপ্ট আছে, সেটাকে একটু কারেকশন করে দিই। যেটা বলছেন রিমেটিক ফিভার, রিমেটিক ফিভার আর রিমাটয়েড আর্থ্রাইটিস দুই জিনিস। 70 বছর বয়সে রিমেটিক ফিভারের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, কারণ এটা আপনার নাই। রিমেটিক ফিভার হচ্ছে বাচ্চাদের হয়, এটা হচ্ছে আমাদের হার্টের একটা সমস্যা, ব্লাড থেকে আসে, এটা হার্ট ডিজিজ, এটা ব্যথা হতে পারে বয়সের সাথে সাথে, বাট এটা এক জিনিস। আর রিমাটয়েড আর্থ্রাইটিস অন্য জিনিস। ওনার যেটা 70 বছর বয়সে রিমাটয়েড আর্থ্রাইটিস, নট রিমেটিক ফিভার। রিমেটিক ফিভারের চিকিৎসা আলাদা, বাট রিমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট ফিজিওথেরাপি দিয়ে দেওয়া সম্ভব। সো আপনার যেটা রিমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এরকম যাদের সমস্যা আছে, এদের জন্য ফিজিওথেরাপির চমৎকার ট্রিটমেন্ট আছে, যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি। এবং মনে রাখবেন যে এই ব্যথার যে আপনি ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না, তার মানে আপনার শুধু যে রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হচ্ছে তা কিন্তু না, আপনার পাশাপাশি কিন্তু আপনার যেটা আমরা বলি যে ব্যথাটা হচ্ছে, এটা কোমর থেকে হতে পারে, মেকানিক্যালি হতে পারে। মেকানিক্যাল প্রবলেম থাকলে এই আর্থ্রাইটিস আরও বেড়ে যায়। মেকানিক্যাল প্রবলেমটা হচ্ছে ডিসপোলাপস থাকতে পারে। এই আর্থ্রাইটিস রোগীদের আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি, যাদের সার্ভাইকাল এবং লাম্বারে ডিসপোলাপস, দিস ইজ মেকানিক্যাল প্রবলেম। সো মেকানিক্যাল কারণে মাসেল দুর্বল হয়ে যাচ্ছে, এদিকে আছে আর্থ্রাইটিস, তো দুর্বল হওয়ার কারণে কি হচ্ছে, কার্টিলেজগুলো আরও ড্যামেজ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আর্থ্রাইটিস হচ্ছে কার্টিলেজের ডিজেনারেশন, মানে একটা ঘরে, গ্রামের যে বাঁশের ঘরগুলো থাকতো, একটা ঘরের খুঁটি মনে করেন একটা খুঁটিতে গুনে ধরেছে, তারপর যদি ঘরের উপর লোড বাড়ান তাহলে কী হবে, খুঁটিটা আরও ভেঙে যাবে। কিন্তু ওই ঘুণে ধরা খুঁটির সাথে একটা ভালো খুঁটি লাগাই দেয়, তাহলে কিন্তু খুঁটিটা ভাঙবে না। ঠিক তাই রিমাটয়েড আর্থ্রাইটিস রোগী বা অস্টিও আর্থ্রাইটিস রোগীদের এমনিতে কার্টিলেজ দুর্বল থাকে, তারপরে মাসেল যদি দুর্বল হয়, বডির লোড পড়ে সেগুলো আরও কলাপস করে ভেঙে যায়, আরও মানে ডেঞ্জারাস ঘটনা করে তারা ডিসেবল হয়ে থাকে। বাট তাদেরকে যদি মাসেলকে আমরা স্ট্রং করে দিতে পারি, তাহলে কার্টিলেজ আর ড্যামেজ হয় না, রোগীরা সুস্থ থাকে। সো রিমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস রোগীদের জন্য ফিজিওথেরাপি হচ্ছে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট, এবং এটা অবশ্যই আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের হাতে একেবারেই সময় না থাকার কারণে আমরা আর কথা আগাতে পারছি না, আজকের মতো আমাকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি যারা মিস করে গেছেন, অবশ্যই রাত 2টার সময় অনুষ্ঠানের পুনঃপ্রচার দেখে নেবেন। আজকে আর কথা বাড়াবো না, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।